ওয়েলকাম টু সময়ের দলিল। সময়ের দলিলে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। সাধারণত আমি পরিস্থিতির সাপেক্ষে কিছু প্রেডিকশন এবং অ্যানালাইসিস নিয়ে আসি। রেগুলার বেসিসে আমার চ্যানেলে ভিডিও আপলোড করি না। 26,000 চাকরি বাতিল মামলা যখন চলছিল তখন বেশ কিছু ভিডিও আপলোড করেছিলাম এবং সেখানে অ্যানালাইসিস করেছিলাম। সেই অ্যানালাইসিসগুলো আপনারা দেখতে পাবেন, প্রত্যেকটা মিলে গেছে। সেই মুহূর্তে দাঁড়িয়ে অনেকেই কটু মন্তব্য করেছিলেন, কিন্তু আজকে তারা সেই ফল দেখতে পাচ্ছেন। এবং সেই আমি যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলো অনুযায়ী যদি অ্যাক্ট করা যেত তাহলে হয়তো আরও অন্যরকম ফল হতেও পারত। আমি ভবিষ্যৎ দ্রষ্টা নই, একটু অ্যানালাইসিস করার চেষ্টা করি মাত্র। তো আজকে আলোচনা করব 26,000 চাকরি বাতিলের যে যোগ্য শিক্ষক শিক্ষিকারা ছিলেন তাদের সাথে আজ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে মুখ্যমন্ত্রীর বৈঠক হয়েছে এবং সেই বৈঠক ও ভবিষ্যৎ কী হতে যাচ্ছে সেই নিয়ে আমরা আলোচনা করব। তো সেই আলোচনাটা আসার আগে আমি কতগুলো কথা বলে নিই। দেখুন, মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক এর আগেও এই প্যানেলেরই যারা যোগ্য বঞ্চিতদের বৈঠক হয়েছে। 2019 সালের যে ধর্ণা মঞ্চে মুখ্যমন্ত্রী উপস্থিত হয়েছিলেন এবং তিনি তখন কথা দিয়েছিলেন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে এককালীন আইন পরিবর্তন করে হলেও তিনি সকলের চাকরির ব্যবস্থা করবেন। কিন্তু আমরা তখন দেখেছি সেই চাকরির ব্যবস্থা তো হয়নি, তার মধ্যে আবার দুর্নীতি ছড়াছড়ি হয়ে গেছিল। এটাও কি সেরকমই হতে যাচ্ছে সে নিয়ে আমরা অ্যানালাইসিস করবো আজকে। দেখুন, মুখ্যমন্ত্রী আজকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যাওয়ার কথা ছিল বেলা 12:30টার সময়, কিন্তু উনি আজকে পৌঁছে গেছিলেন বেলা 11:30টায়, 1 ঘন্টা আগে। তার আগে আমরা মিডিয়াতে দেখছিলাম যোগ্য এবং অযোগ্য শিক্ষক মহাশয়দের হাতাহাতি, তাদের মধ্যে হাতাহাতি চলছিল খুব ভালো রকমের। সেই পরিপ্রেক্ষিতে হয়তো পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বা পরিস্থিতি আরও ভয়ঙ্কর হতে পারে বা ভয়ঙ্কর দিকে যেতে পারে সেই আঁচ করতে পারে মুখ্যমন্ত্রী আগে থেকে পৌঁছে গেছিলেন। তো মুখ্যমন্ত্রী যখন যে কথাগুলো বললেন আপনারা সকলে তখন অবগত হয়ে গেছেন। কেন বললেন সেটা নিয়ে আমি আলোচনা করব। দেখুন, যারা যোগ্য বঞ্চিত বা যাদের যোগ্য চাকরিহারা শিক্ষক তাদের দাবি খুব ন্যায্য। তারা খুব স্বাভাবিকভাবেই দাবি করেছেন এবং প্রত্যেকের কাছেই দাবি করেছেন, সেটা সরকার পক্ষ হোক বিরোধী পক্ষ হোক, যে তাদের চাকরিটা ফেরত দিতে হবে। এনিহাও তাদের চাকরি ফেরত দিতে হবে। খুব স্বাভাবিক, তাদের চাকরিটা ফেরত দেওয়াই উচিত। কারণ একটা মানুষের একটা চাকরি পেতে, সরকারি চাকরি পেতে একটা জীবন লেগে যায়। হ্যাঁ, যারা সেই প্রসেসের মধ্য দিয়ে যায়, যারা পড়াশোনা করে, যারা রাতের পর রাত জেগে দিনের পর দিন জেগে মানসিক চাপ সহ্য করে প্রিপারেশন নেয়, তারা জানে একটা সরকারি চাকরি পাওয়া কত কষ্টের, কত একটা লম্বা প্রসেসের মধ্য দিয়ে যেতে হয়। সেখানে একটা চাকরি পাওয়ার পরে, যোগ্য হওয়ার পরেও সেই চাকরিটাকে হারিয়ে যাওয়া সেটা খুবই দুর্ভাগ্যের। এবং স্বাভাবিকভাবেই যারা চাকরি হারিয়েছে তাদের মনে এখন ভিতরে আগুন জ্বলছে। শুধু তাদের ভিতরে আগুন জ্বলেনি, তাদের সাথে যারা সহমর্মী, আম জনতা, আম নাগরিক, যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, আমি আর আপনার সকলের মনেই সে আগুনটা জ্বলছে। এবং আমরা সকলেই স্বাভাবিকভাবেই সবার দিকেই আঙুল তুলছি। প্রথম আঙুল তুলছি সরকারের দিকে, কারণ তারা অন্যায় করেছে, দুর্নীতি করেছে বলেই আজকে চাকরিটা গেছে। তারা যদি অন্যায় দুর্নীতি না করতো, প্যানেল যদি পরিষ্কার পরিচ্ছন্ন স্বচ্ছ থাকতো, চাকরি যেত না। 2 নম্বর আঙুল বিভিন্ন রাজনীতি হয়েছে, খুব সেটা স্বাভাবিক, জলের মতো পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি রাজনীতি হয়েছে হয়েছে। নেক্সট কথা আসি, আজকে মুখ্যমন্ত্রী আমাদের খুব ভালো পলিটিশিয়ান, খুব ভালো পলিটিক্স করতে পারেন এবং পরিস্থিতিকে তিনি খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারেন। দেখুন, আজকে তিনি যাওয়ার পরে কতগুলো কথা তিনি বলেছেন, কিন্তু তার সবার চাকরি ফেরত দেওয়ার চেষ্টা করবেন। তবে কয়েকটা কথা তিনি বলেছেন ভলেন্টিয়ারি সার্ভিস দিতে, যোগ্য শিক্ষক মহাশয়দের ভলেন্টিয়ারি সার্ভিস দিতে, এবং তিনি কাউকে টার্মিনেশন লেটার পাঠাননি, ভলেন্টিয়ারি সার্ভিস দিয়ে যাবেন। ভলেন্টিয়ারি সার্ভিস দেওয়ার কথা তিনি কেন বললেন? ভলেন্টিয়ারি সার্ভিস দিলে কতগুলো সুবিধা হয়ে যাচ্ছে। দেখুন, যদি ভলেন্টিয়ারি সার্ভিস দিতে শিক্ষক মহাশয়রা চলে যান, সেক্ষেত্রে কি হবে, যে আন্দোলন, যে বুকের যে আগুন, সেই আগুনটা একসময় ধীরে ধীরে স্থিমিত হয়ে যাবে। ভলেন্টিয়ারি সার্ভিস দিতে যদি চলে যায়, এই এইচএসের খাতা অনেকেই আওয়াজ উঠতে শুরু করেছিল, যোগ্য শিক্ষক মহাশয়দের কাছে এইচএসের খাতা আছে এবং সেই এইচএসের খাতা তারা জমা করবো না, এরকম ধরনের কথা উঠছিল। তারা যদি স্কুলে যায়, কারণ তারা সর্বোপরি শিক্ষক, তারা ছাত্রদের ভালোর কথা ভাববেন, ছাত্রীদের ভালোর কথা ভাববেন এবং স্বাভাবিকভাবে খাতা তারা রিটার্ন করে দেবেন।
খাতা চেক করে তারা খাতা দিয়ে দেবেন মানবিকতার দিক থেকে। কারণ একজন শিক্ষক কখনো নির্মম অমানবিক হতে পারে না, কারণ তাদের ছাত্রছাত্রীরা তাদের সন্তান সম। এই ইমোশনটাই কাজে লাগিয়ে খাতাগুলো সব নিয়ে নেওয়া হবে এবং টিচারদেরকে একটা জায়গাতে এনগেজ করে রেখে দেওয়া যাবে, আন্দোলনটা অতটা আরও জমাট বাঁধবে না। তারপর উনি বলেছেন সুপ্রিম কোর্ট যাবেন এবং সুপ্রিম কোর্টে গিয়ে প্রধান বিচারপতির কাছে জানবেন। তিনি প্রধান বিচারপতির কাছে যোগ্য অযোগ্যের লিস্ট চাইবেন। কেন ভাই, প্রধান বিচারপতি তো যোগ্য অযোগ্য কেন লিস্ট দিতে যাবেন তিনি? তাঁর মনে হয় যে প্রসেসটা ভুল আছে, পুরো সিলেকশন প্রসেস ভুল, তিনি বাতিল করেছেন। কিন্তু যোগ্য অযোগ্য লিস্ট দেওয়ার দায়িত্ব তো সরকারের, কমিশন দেবে। প্রধান বিচারপতি কেন দিতে যাবে? কমিশন যোগ্য অযোগ্য আলাদা করুক এবং দিক। এই কথাটাই বারবার যোগ্যদেরকে বলতে হবে এবং বলছেও যোগ্যরা। আর একটা কথা উনি বললেন, কারোরই টার্মিনেশন হবে না। কেন হবে না? যারা অযোগ্য তাদের টার্মিনেশন লেটার কেন ধরানো হবে না? তাদেরকে যদি আজকে টার্মিনেশন লেটার ধরিয়ে দেওয়া হয়, তাদেরকে যদি ভলেন্টিয়ারি সার্ভিস না দিতে দেওয়া হয়, তাহলেই সেখানে যোগ্য অযোগ্য বাছাই অনেকটাই হয়ে যাচ্ছে। তখন সেটা সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে বলতে পারবে কমিশন যে দেখুন, অযোগ্যদেরকে আমরা টার্মিনেশন লেটার দিয়ে দিয়েছি, অযোগ্যদের আমরা ছেঁটে বার করে দিয়েছি, যোগ্যরা আছে ভলেন্টিয়ারি সার্ভিস দিচ্ছে এবং তাদেরকে রিভিউ পিটিশন করে তাদেরকে নতুন করে বহাল করা হোক। কিন্তু উনি তো করবেন না, উনি সবারই চাকরি বাঁচাতে চান। উনি যোগ্যদের পরেই বলেছেন, যোগ্যদের সুরাহা হওয়ার পরেই, সুরাহা কতটা হবে সেটা খুব বলা মুশকিল, সুরাহা হওয়ার পরেই অযোগ্যদের নিয়ে বসবেন। তিনি একবারও বললেন না অযোগ্যদেরকে টার্মিনেট করবেন। যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত তাদের কথা তো বলেনি, কিন্তু অযোগ্যদেরকে নিয়েও ভাবছেন। আর এটাই কিন্তু কাল হতে চলেছে। হ্যাঁ, এটাই কাল হতে চলেছে। তিনি সঙ্গে সঙ্গে টার্মিনেশন লেটার দিয়ে দিলে একটা সমাধান সূত্র বেরোনোর সম্ভাবনা থাকতো এবং এই দাবিটা যোগ্য শিক্ষক শিক্ষিকা মহাশয়দের তোলা উচিত, ইমিডিয়েট তোলা উচিত। দ্বিতীয়ত কি হলো, সকলকে স্কুলে এনগেজ করে রাখতে তিনি সক্ষম হচ্ছেন, কারণ যোগ্য শিক্ষক মহাশয়রা তার টোপ খেয়ে ফেলেছেন অলরেডি এবং অনেকেই স্কুলে যাচ্ছেন, স্কুলে যাবেন। কিন্তু কেন যাবেন আমি জানি না। তাদের উচিত এই সময়ে রাস্তায় পড়ে লড়াই করা, তাদের উচিত তাদের সংঘবদ্ধ থেকে রাস্তায় লড়াইকে কিভাবে জোরদার করা যায় সেটা বুঝিয়ে দেওয়া। ভাই, সরকার কাউকেই আন্দোলনকে ভয় পায়, আন্দোলনকে, ইয়েস, পথে লোক নেমে পড়লে সরকার ভয় পাবে, তার বাইরে ভয় পাবে না। দেখুন, এরই মধ্যে যদি সুপ্রিম কোর্ট আবার অর্ডার দিয়ে দেয়, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার যাবে বলেছে, সুপ্রিম কোর্টকে জানতে চাইবে কি প্রসেসে যোগ্য অযোগ্যদের আলাদা করা হবে। সুপ্রিম কোর্ট যদি অর্ডার দিয়ে দেয় আবার যে তোমরা পরীক্ষা নাও, পরীক্ষা নিয়ে আবার নতুন ব্যবস্থা, এবং পরীক্ষা নেওয়া যেহেতু দিয়েছে, কথা বলে দিয়েছে, ওদের সুপ্রিম কোর্ট সেই রায়টাই দেবে খুব স্বাভাবিকভাবে। তিনি তো ওই জন্য বারবার বলেছেন আপনারা পড়ুন, বাচ্চাদেরকে পড়ান, তিনি জানেন। দেখুন, এরই মধ্যে হয়তো 1-2 মাস এরকম করে কাটানোর পরে হয়তো সুপ্রিম কোর্টের নির্দেশে বাধ্য হবেন একটা পরীক্ষা নিতে। তিনি বলবেন আমার তো কিছু করার ছিল না, সুপ্রিম কোর্ট বলেছে, আমি চাইছি তোমাদের কোনো রকম চাকরিটা বাঁচাতে। এবং তিনি অনেক প্রতিশ্রুতি দেবেন, হ্যাঁ আমি তোমাদের চাকরিটা বাঁচাবো, যেমন করে হোক তোমাদেরকে চাকরিটা দেবো। এবং শিক্ষক মহাশয়রা ভলেন্টিয়ারি সার্ভিস করতে থাকবে। এরই মধ্যে পরীক্ষা হয়ে যাবে, পরীক্ষা হয়ে গেলে সবাই যে চাকরি পাবে তার কোনো কথা নেই। আমি মনে করি 50% শিক্ষক মহাশয় চাকরি পাবেন, কারণ 10 বছর আগে পড়েছেন, এখন আবার সেটাকে নতুন করে রিভাইজ করা, ভলেন্টারি সার্ভিস দেওয়ার পরে, আন্দোলন করার পরে, মাথায় এত পরিমাণ চাপ, ডিপ্রেশন সব কিছু নেওয়ার পরে সেই চাকরিটাকে নিজেকে ফেরত নেওয়া, যারা কিছুই দীর্ঘদিন ধরে প্রিপারেশন করছেন তাদের সঙ্গে কম্পিটিশন করা খুব চাপের হয়ে যাবে। এবং দেখা যাবে 50% মানুষ নতুন চাকরি পেয়ে গেল, সেক্ষেত্রে তারা আর নতুন করে আন্দোলনে যাবে না। যে 50% পড়ে থাকবে তারা ভলেন্টারি সার্ভিস দিয়ে যাবে এবং মুখ্যমন্ত্রী বলবেন আমি সুরাহা করব। হয়তো সেই সুরাহা করার মতো স্যাকদের মতো কোনো কিছু একটা 20,000-25,000-এর একটা কিছু একটা বেঁধে দেবেন। তখন তাদের মনে হতে পারে নাই মামার থেকে কানা মামা, এবং তার মধ্যে ইতিমধ্যেই আন্দোলন স্থিমিত হয়ে যাবে, ধীরে ধীরে ভোটের বাজনা বেজে যাবে, আরও অন্যান্য ইস্যু চলে আসবে, ইস্যু আস্তে আস্তে এই ইস্যুটাই চাপা পড়ে যাবে। একসময় 2019-এ জোরদার যখন আন্দোলন চলছিল, যোগ্য বঞ্চিতরা যখন আন্দোলন করছিল, অনশন মঞ্চে মুখ্যমন্ত্রী গিয়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তিনি প্রতিশ্রুতি রাখেননি, সেখানেও আবার দুর্নীতি হয়েছে। এবং সেখানে দুর্নীতিটা আবার কারা করেছিল? তৎকালীন যারা নেতা ছিল তারা কিন্তু সেই দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে গেছিল, এবং নেতারা কি করেছিল? মুখ্যমন্ত্রীর সঙ্গে শিক্ষামন্ত্রীর সঙ্গে সেটিং করে ফেলেছিল। তো এবং নেতাদের তখন একটা কোর কমিটি ছিল, কিন্তু কারণ আমি আন্দোলনের এক্সপিরিয়েন্স থেকে বলছি, সেই আন্দোলনে নেতাদের একটা কোর কমিটি ছিল, সাধারণ মানুষদেরকে সেই কোর কমিটি কি ডিসিশন নিত এসে সাধারণ যারা আন্দোলনকারী তাদেরকে জানানো হতো। আমি দেখতে পাচ্ছি এই আন্দোলনটা অনেকটা সেই রকম বেসিসে চলছে। আমি খুব ভালোভাবে অবজার্ভ করে বলছি, অবজার্ভ না করে আমি বলছি না। এবং এখানে কোর কমিটি যদি বদ্ধ ঘরে ডিসিশন নেয়, আলাদাভাবে ডিসিশন নেয়,
সকলকে যদি সামিল না করে একসাথে ডিসিশনের সময় ডিসিশন যদি জানিয়ে দেওয়া হয়, সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি খুব খারাপ হতে যাচ্ছে। কারণ আপনি কাউকে বিশ্বাস করতে পারবেন না। এই সমস্ত নেতারা পরবর্তীতে সেটিং করবে না, তা কী করে জানলেন? কারণ যারা যোগ্য বঞ্চিত তারাও তাদের নেতাদেরকে একসময় ভরসা করেছিল এবং সেই নেতারা গিয়েই সেটিং করে নিজেদের চাকরি বাগিয়ে নিয়েছিল। কিন্তু সেদিন যদি সেই নেতারা দুর্নীতি না করতো, আজকে এই দিন দেখতে হতো না। সেদিন দুর্নীতি না করলে আজকে সবারই চাকরি হয়ে যেত এবং প্যানেলের মধ্যে কোনো খারাপই হতো না, কোনো কিছুই আসতো না। ওই নেতাদের দুর্নীতির জন্যই আবার গেছে। কিন্তু এরপরে নেতারা দুর্নীতি করবেন না সেই গ্যারান্টি কেউ দেবে না। কারণ আপনাদের যে সমস্ত যোগ্য শিক্ষক আছেন তাদের নেতা নেত্রীরা, আমি কারো দিকে আঙুল তুলছি না, করবেই সেটাও বলছি না, করতেও পারে, কারণ আমরা দেখেছি সেটা হয়েছে। তাই কাউকে 100% বিশ্বাস করা ভুল হবে, কারো ওপর ডিপেন্ডেন্ট হবেন না। আমি সাধারণ যোগ্য শিক্ষক শিক্ষিকা মহাশয়দেরকে বলছি, আপনারা শিক্ষিত, আপনারা যোগ্য, আপনাদের সেই দম আছে, আপনারা এই ক্রাইসিসের বাজারেও চাকরিটা ছিনিয়ে নিতে পেরেছেন, সেই মেধা আছে। তাই আপনারাও আন্দোলনের নেতৃত্বে সামিল হন, কারো উপর ভরসা করে ছাড়বেন না, কোনো আন্দোলনকেই ছাড়বেন না। কারণ এক্ষেত্রে সকলের কাঁধের উপর ভর করে নেতা নেত্রীদের লাভ হয়ে যায় এবং সেটা বহু ক্ষেত্রে দেখেছি, বিভিন্ন আন্দোলনের ক্ষেত্রে দেখেছি। নেতাদের বিভিন্ন রকমভাবে তারা সুবিধা পেয়ে যায়। কোথা থেকে কিভাবে সুবিধা পাচ্ছে সেটা প্রাথমিকভাবে না জানা গেলেও পরবর্তীতে জানা যায় এবং তখন আর কিছু করার থাকে না। তাই আমি প্রত্যেককে বলবো, আপনারা প্রত্যেককে নেতা হন, কেউ একজন নেতাকে নিয়ে আপনারা কাজ করবেন না। আপনারা ফ্রন্টে যান, ফ্রন্টে এগিয়ে আসুন, রাস্তায় নেমে আন্দোলন করুন। আর মুখ্যমন্ত্রী যে ললিপপটা দিয়েছেন সেই ললিপপে আপনারা চুষতে থাকবেন না, এটা আমার অনুরোধ। আমি বা আমার বিশ্লেষণ থেকে বলছি, আমার জায়গা থেকে বলছি, কি হতে যাচ্ছে সেই পরিস্থিতিকে মাথায় রেখে বলছি। আপনাদের পছন্দ নাও হতে পারে। বিগত ভিডিওগুলোতে যেমন আপনারা বিভিন্ন কটু মন্তব্য করেছেন, এটাতেও কটু মন্তব্য করতে পারেন। সব জানতা গামছাওয়ালা, মাকু শেকু, তৃণমূলী কিচটি চাটা, অনেক কিছু বলতে পারেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। কারণ আমি মনে করি কোনো একজন প্রকৃত যোগ্য শিক্ষিত ব্যক্তির মস্তিষ্ককে কাজে লাগানো উচিত, মস্তিষ্ক ঘামানো উচিত, মাথা ঘামানো উচিত এবং মাথা ঘামিয়ে প্রেডিকশন করা, অ্যানালাইসিস করা দরকার। কি হতে যাচ্ছে বাস্তব পরিস্থিতিকে অ্যানালাইসিস করা দরকার। মুখ্যমন্ত্রী যদি সুযোগও দিতে চায়, সুবিধাও দিতে চায়, কিছু একটা নাম্বারও দিতে চায় এক্সপিরিয়েন্সের জন্য, সেটাও দিতে পারবেন না। কারণ দিতে চাইলে কি করতে হবে, তাকে পুরনো গেজেট অনুযায়ী নিয়োগ করতে গেলে হবে না। কিন্তু এই নিয়োগটা পুরনো গেজেট অনুযায়ী হবে, 2016 গেজেট অনুযায়ী হবে। আপনারা এখনও কেউ কেউ ভাবছেন হয়তো চাকরি পরীক্ষাটা হবে না, মুখ্যমন্ত্রী হয়তো কোনোরকমভাবে নিয়োগটা দিয়ে ফেলবেন, কিন্তু সেটা সম্ভাবনা ক্ষীণ, 1%। ইয়েস, ঠান্ডা মস্তিষ্কে যদি আপনারা অ্যানালাইসিস করেন দেখতে পাবেন 1%। রিভিউ পিটিশনের সম্ভাবনা যেমন 1%, পরীক্ষা না হয়ে নিয়োগ হয়ে যাওয়ার সম্ভাবনাও কিন্তু 1%। তাই পরীক্ষার জন্য তৈরি হতে পারেন। মুখ্যমন্ত্রী কিন্তু আপনারা পড়াশোনা করুন কথাটা 3বার 4বার ইউজ করেছেন, পড়াশোনা করুন, পড়ান কথাটা কিন্তু ইউজ করেছেন। মুখ্যমন্ত্রী নিজেও জানেন যে পরীক্ষা দিতে হবে, কিন্তু তিনি প্রকাশ্যে বলতে পারেন না, কারণ তার এই মুহূর্তে উদ্দেশ্য হচ্ছে আন্দোলনটাকে স্থিমিত করা, মানুষের বুকে যে আগুন জ্বলছে সেই আগুনটাকে নেভানো। এবং আপনারা যদি সেই ফাঁদে পা দিয়ে ফেলেন তাহলে আপনারা সেই ভুল করবেন যোগ্য বঞ্চিতদের মতোই। যোগ্য বঞ্চিতরা যে ভুলটা করেছিল, দীর্ঘদিন ধরে ভেবেছিল যে সরকার হয়তো চাকরিটা দেবে, কিন্তু সরকারকে তো আর চিনতে আর বাকি নেই। তো সেই ভুলটা যাতে যোগ্য শিক্ষক মহাশয়রা না করেন, এখনও সময় আছে। আমি 3 মাস আগেও একবার বলেছিলাম বিকাশ ভবন ঘিরে ফেলুন, কারণ তখন কি হতো, বিকাশ ভবন ঘিরে ফেললে হয়তো সব সাবমিট একসাথেই জমা হয়ে যেত। হিয়ারিং শেষ হওয়ার পরেই নতুন করে আর সাবমিশন করতে হতো না স্কুল সার্ভিস কমিশনকে, প্রথম দিনেই সে ভালো করে সবটা উপস্থাপিত করতে পারত। এই যে রিসাবমিশন করেছিল, রিসাবমিশন কি গ্রাহ্য হয়েছে? হয়নি। তাই আপনারা যদি প্রথম থেকে জেগে যেতেন তাহলে সেই রিসাবমিশনের প্রয়োজনই পড়তো না। স্কুল সার্ভিস কমিশন শেষের দিকে যতটা অ্যাক্টিভ হয়েছিল, প্রথম দিক থেকে অ্যাক্টিভ ছিল না। বাধ্য করাতে হতো, কিন্তু বাধ্য করানো যায়নি। তাই এখনও সময় আছে। ভাবুন, ললিপপ চুষবেন নাকি আপনারা আপনাদের অধিকার ছিনিয়ে নেবেন, নাকি বলির পাঁঠা হয়ে যাবেন। সরি, আমি কথাটা ওরকম করে ইউজ করতে চাইনি শিক্ষক মহাশয় আপনারা, কিন্তু এটা কথার কথা বলে ইউজ করে ফেলেছি। যেটা হয়, রাজনীতিবিদরা রাজনীতি করবেন। ত্রিপুরাতে দেখুন, 10,000 শিক্ষক শিক্ষিকা মহাশয় বাতিল হওয়ার পরে বিজেপি বলেছিল আমরা
আশার পরে পরে সবারই চাকরি দেবো। বিজেপি 2টো টার্ম হয়ে গেলে 4টো চাকরি ফিরিয়ে দিতে পারেনি, চেষ্টা করেও পারেনি। তাই সুপ্রিম কোর্টের রায়ের ঊর্ধ্বে গিয়ে কোনো রাজনীতিবিদ কোনো কিছু করতে পারবে না, এবং তাই আপনাদেরকে সচেতন থাকতে হবে। প্রত্যেকটা স্টেপ আপনাদের এক একটা করে জীবন নির্ভর করছে এখন কি করবেন। তাই খুব ভেবে চিনতে, ভবিষ্যৎ আপনাদের জানি এখন অস্থির হয়ে আছেন, মাথা গরম হয়ে আছে, কি খড়কুটো ধরেই বাঁচতে চাইছেন। খড়কুটোকেই হয়তো নৌকা ভাবতে চাইছেন, জাহাজ ভাবতে চাইছেন, কিন্তু খড়কুটো খড়কুটোই। তাই আমি বলবো, আমার অনুরোধ থাকবে, কারণ আমি এই যন্ত্রণা, সত্যি এই যন্ত্রণার উপলব্ধি করতে পারছি, এবং চাই সকলের চাকরি ফিরে পাক। কি অমানবিক কষ্টের মধ্য দিয়ে গিয়ে একটা চাকরি পেতে হয় সেটা আমি জানি, সেটা আমি ফিল করি সর্বদাই। তাই আমি চাই প্রত্যেককে চাকরি ফিরে পাক, এবং তাই এই ভিডিওটা আমার বানানো। কারণ আমি রেগুলার বেসিসে ভিডিও সাধারণত বানাই না, পরিস্থিতির সাপেক্ষে ভিডিওটা বানালাম। অবশ্যই ভালো যদি লাগে কমেন্ট করবেন, কটু মন্তব্য করা থাকলে করবেন, আর লাইক কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ সকলকে। আবার কোনো ভিডিওতে আমি হয়তো অবশ্যই আসবো, আপনাদের সুচিন্তিত মতামত অবশ্যই জানাবেন।